চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বনফুলের ঘটনা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, বনফুলের ঘটনা। তখন আমি মেডিকেল কলেজে পড়ি। তখনও মরাকাটা চলছে। হাত, পা, পেট, বুক হয়ে গেছে। গলা এবং মাথা বাকি। আমাদের নিয়ম ছিল, কোনো অংশের ব্যবচ্ছেদ করার পূর্বে সেই অংশটির অস্থিগুলো সম্বন্ধে সাম্যকরূপ জ্ঞান অর্জন করতে হতো। না করতে পারলে সেই অংশটির ব্যবচ্ছেদ করবার অনুমতি দিত না কর্তৃপক্ষ। অস্থি বিষয়ক একটা পরীক্ষা দিতে হতো, তাতে পাশ করলেই তবে পার্ট পাওয়া যেত। গ্রের অ্যানাটমি খুলে গলার কয়েকটা হাড় এবং মাথা নিয়ে সন্ধ্যা থেকে পড়তে বসেছিলাম সেদিন। ডাক্তার বাসক বড় কড়া পরীক্ষক, তার কাছে ফাঁকি দেওয়া চলবে না। মরার মাথাটাও 2 দিন পর মুন্নার ডুমকে ফেরত দিতে হবে, কলেজের সম্পত্তি। বকশিসের লোভে লুকিয়ে আমাকে দিয়েছিল। মাথায় এমন অনেক পাতলা কাগজের মতো হাড় আছে, যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক পাঠোপযোগী করা দুঃসাধ্য। সেসব হাড় তাই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য। আমরা অনেকেই তা কিনতে পারতাম না। কলেজের প্রফেসরের পড়ার জন্য অবশ্য একাধিক সিট থাকত মুন্নার ডোমের জিম্মায়। তাকে বকশিস দিয়ে সেই সব হাড় 1 দিন কিংবা 2 দিনের জন্য মেসে নিয়ে এসে পড়তাম। মরার মাথাটা মুন্নাই দিয়েছিল। বেশি বড় নয়, ছোট্ট মাথাটি। সেদিন পড়া আরম্ভ করবার আগে কেন জানি না রেনুকে মনে পড়ল। প্রায় বছর কয়েক পূর্বে রেনু মেয়েটি আমাদের বাড়িতে এসেছিল। রেনুর বাবা যোগেনবাবু কি একটা অফিসে চাকরি করতেন। কোথা থেকে যেন বদলি হয়ে এসে আমাদের প্রতিবেশী হয়েছিলেন অল্প কিছুদিনের জন্য। আমরা তখন পাটনায় থাকি। আমি সবে তখন ম্যাট্রিক ক্লাসে উঠেছি। বয়স মাত্র 15 বছর। কিন্তু সেই বয়সেই বেশ মনে আছে, রেনুর প্রেমে পড়ে গিয়েছিলাম। রেনুর বয়সও তখন 10-11-র বেশি নয়। কিন্তু আমার মনে হয় রেনুও আমার প্রেমে পড়েছিল। কারণও ছিল একটু। যোগেনবাবু আমাদের স্বজাতি এবং পাল্টি ঘর নিয়েছিলেন। আমার সঙ্গে নাকি রেনুর বিয়ের প্রস্তাব করেছিলেন তিনি বাবার কাছে। তাই আমাদের উভয়ের মধ্যে প্রচ্ছন্ন প্রেমের উদ্ভব হয়েছিল। একটু রোগা, কালো, ছিপছিপে ধরনের চেহারা ছিল রেনুর। ভাসা ভাসা বড় বড় চোখ দুটি। জানালার গারদ ধরে সে প্রায়ই আমাদের বাড়ির দিকে চেয়ে থাকত। আমার সঙ্গে চোখাচোখি হলেই পালিয়ে যেত। বিয়ের প্রস্তাব অবশ্য বেশি দূর এগোয়নি। বাবা আমল দেননি বিশেষ। উপার্জনক্ষম না হলে ছেলের বিয়ে দেবেন না, এই ছিল তার মত। কিছুদিন পরে যোগেনবাবু বদলি হয়ে অন্যত্র চলে গেলেন। রেনুর সঙ্গে প্রত্যক্ষ আর কোনো সম্পর্ক রইল না। রেনুকে কিন্তু অনেকদিন ভুলতে পারিনি আমি। তার রোগা মুখ, বড় চোখ দুটো অনেকদিন পর্যন্ত মনে ছিল। পরে অবশ্য ভুলে গেছি। সেদিন পড়তে বসবার আগে এবং অনেকদিন পরে অকারণে রেনুকে আবার মনে পড়ল। কেন জানি না, একটু অন্যমনস্ক হয়ে পড়লাম। বেশিক্ষণ নয়, মিনিট 2 পরেই তোয়ালে কাঁধে শিবুদা প্রবেশ করল, ঘরমাক্ত কলেবর। ডান বৈঠক সেরে স্নান করতে যাচ্ছিল। বললেন, আমি স্লাইডটা পরীক্ষা করে দেখলাম হে, প্রচুর ঘনক কাজ, ও বেটাকে আর রাখা চলবে না। বলেই বেরিয়ে গেলেন। সেদিন সকালে আমাদের মেসের ঠাকুরটা শিবুদার হাতে মার খেয়েছিল খুব। আমরা সকালে স্নান করতে গেছি নিচের কলতলায়। শিবুদা দেখি ঠাকুরটাকে ঠ্যাঙাচ্ছেন। কি হয়েছে জিজ্ঞাসা করতে বললেন। গনোরিয়া হয়েছে বেটার। মাধববাবু, শিবুদার সহপাঠী, তিনিও স্নান করছিলেন। বললেন, গনোরিয়া হয়েছে, আগে সেটার প্রমাণ করো। আগে থাকতে মারছ কেন ব্রাহ্মণকে? গল গল করে পুজ বেরোচ্ছে, আর অন্য কি হবে? আচ্ছা, একটা স্লাইড নিচ্ছি আমি। শিবুদা একটা স্লাইডে পুজ মাখিয়ে নিয়ে গিয়েছিলেন। পরীক্ষার ফলটা আমাকেও জানিয়ে গেলেন। ঠাকুরটা নিশ্চয় দুচ্চরিত্র, তাতে আর সন্দেহ রইল না। বাজে চিন্তা মন থেকে সরিয়ে পড়া শুরু করলাম। অনেক পড়তে হবে। রাত্রি প্রায় 12টা পর্যন্ত পড়লাম, তবুও সবটা শেষ হল না। ঘুমে চোখ জড়িয়ে আসতে লাগল। বাধ্য হয়ে অ্যানাটমি বন্ধ করে মরার মাথাটা শেল্পের উপরে তুলে রেখে শুয়ে পড়তে হলো। মনে ক্ষীণ আশা নিয়ে শুলাম, ভোরে উঠে বাকিটা পড়ে ফেলতে পারব। আশা কিন্তু অতি ক্ষীণ, কারণ আমি কোনোদিনই ভোরে উঠতে পারি না। আমার রুমমেট জিতেন রোজ আমাকে 8টার সময় টেনে তোলে। জিতেনও বাড়ি গেছে, সুতরাং ভোরে ওঠার আশা কম। তবুও শুয়ে পড়লাম। সেদিন কিন্তু খুব আশ্চর্য কাণ্ড হল। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল আমার। পাশের বাড়ির ঘড়িতে টং টং করে 2টো বাজল, স্পষ্ট শুনতে পেলাম।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, কিছুতেই ঘুম আসছে না। একবার মনে হলো ঘুম যখন আসছে না তখন উঠে পড়তে আরম্ভ করি, কিন্তু কুড়েমি করে উঠতে ইচ্ছে করছে না। উঠি উঠি করে চোখ বুজেই বিছানায় পড়ে আছি। এমন সময় গাড়ি বারান্দায় কার যেন পায়ের শব্দ পেলাম। মনে হলো কে যেন আমার ঘরের দিকে আসছে। আমার ঘরের কোণে প্রকাণ্ড এক কুজোয় গ্লাস ঢাকা জল থাকত। শিবুদা পাশের ঘর থেকে মাঝে মাঝে জল খেতে আসতেন। আমরা থাকতাম দোতলায়। রাত্রে সিঁড়ির দরজাটা বন্ধ থাকত, খালি আমাদের সকলের ঘরের দরজা খোলা থাকত। মনে করলাম শিবুদয় আসছেন বোধহয় জল খেতে। প্রতি মুহূর্তেই প্রত্যাশা করছি এইবার কুজুর ভকভক শব্দটা শুনতে পাব। কোনো শব্দ হলো না। পায়ের শব্দটা যেন আমার ঘরের দরজা পর্যন্ত এসে থেমে গেল। কে এসেছে দেখবার জন্য উঠে বসলাম। দেখি কলেজ স্কোয়ার থেকে এক ঝলক আলো এসে আমার দরজার সামনে পড়েছে। আর সেই আলোয় শ্বেতবসনা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছিলাম না যদিও, কিন্তু সে যে মেয়ে তাতে সন্দেহ ছিল না। মনে হলো নির্নিমেষে আমার দিকেই চেয়ে আছে যেন। মুখ দিয়ে বেরিয়ে পড়ল, কে? কথাটা উচ্চারিত হওয়া মাত্রই মেয়েটি ঘরের ভিতরে ঢুকে অপর দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার ঘরের সামনাসামনি দুটি দরজা ছিল, একটা গাড়ি বারান্দার দিকে আর একটা বাথরুমের দিকে। মনে হলো মেয়েটি বাথরুমে গিয়ে ঢুকল। ঠাকুরটা তার প্রণয়নীকে ডেকে আনিনি তো? তৎক্ষণাৎ আলো জেলে অনুসরণ করলাম। বাথরুমে কেউ নেই। সিঁড়ির দরজা খিল লাগানো। তেতলা ছাদে উঠে গেলাম, সেখানেও কেউ নেই। সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজলাম, কোথাও কারো চিহ্ন পর্যন্ত নেই। সিঁড়ির দরজা খুলে নিচে নেমে গেলাম। দেখি ঠাকুরটা নিজের ঘরে শুয়ে অঘুরে ঘুমোচ্ছে। উঠালাম তবু তাকে। এই, কে এসেছিল এখন? কই, কেউ না তো বাবু। চোখ মিটমিট করে বিস্মিত ঠাকুর চেয়ে রইল আমার দিকে। মুখ দেখে মনে হলো সত্যি সে কিছু জানে না। আশ্চর্য, কোথায় গেল মেয়েটা? স্বচক্ষে স্পষ্ট দেখলাম, অথচ নানা রকমের ভাবতে ভাবতে ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকতেই চোখে পড়ল মরার মাথাটা। শূন্য অক্ষিকুটর দুটো যেন নির্নিমেষে আমার দিকে চেয়ে আছে। গা ছমছম করতে লাগল। শিবুদার ঘরে গিয়ে তার লেপের তলায় ঢুকে পড়লাম। শিবুদা জিজ্ঞেস করলেন, কে? যতীন নাকি? হ্যাঁ, ও ঘরে ভয় করছে একা। শিবুদা, হাহ। জাতীয় একটা শব্দ করে সরে শুলেন একটু। ভোর হতে না হতেই মরার মাথাটা নিয়ে হাজির হলাম মুন্না ডোমের কাছে। এটার বদলে আর একটা মাথা দে আমাকে। তার নিজস্ব বাঁকা বাংলায় মুন্না বলল, কেন বাবু? এ তো বেশ ভালো স্কাল আছে, আপনার জন্য ভালো বানিয়ে রেখেছি। প্রফেসর যেটা থেকে পড়ান সেটাই দে আমাকে। ও হবে না বাবু, নির্মলবাবুকে ওঠো দিয়েছিলাম, সাহেব কি করে টের পেয়ে গেলেন, আমার 5 টাকা জরিমানা করে দিলেন। একটা ফিমেল বডি থেকে, তাই এই মাথাটা আপনাদের জন্য আলাদা করে বানিয়ে রেখেছি। ফিমেল বডি থেকে? হ্যাঁ বাবু, মোটর অ্যাক্সিডেন্টে একটা বেয়ারিশ বডি মর্গে এসেছিল, তা থেকেই বানিয়েছি। কিছুক্ষণ চুপ করে রইলাম। মুন্না বলতে লাগল, খুব মেহনত সে ভালো করে বানিয়েছি আপনাদের জন্য। মার্কিং তো খুব ভালো আছে বাবু। না, এটা চাই না, আরেকটা দে। দাঁত বের করে মুন্না বলল, আর একটু টাকা লাগবে বাবু, খুব জরুরত। হুজুর। সেলাম করল একবার। আচ্ছা দেব, এটা বদলে দে তুই। মুন্না ডোম আর একটা মাথা বের করে দিল। পরীক্ষা যথাসময়ে পাশ হলাম, পার্ট পেলাম। মাসখানেক পরে মায়ের একটা চিঠি এলো। নানা কথার পরে মা লিখেছে, রেনুকে মনে আছে তোর? আহা, বেচারির কি শোচনীয় মৃত্যুই হয়েছে। কলকাতা কোথায় নাকি বিয়ের সম্বন্ধ হয়েছিল তার। যোগেনবাবুর অফিসের একজন লোকের সঙ্গে তাকে কলকাতায় পাঠিয়েছিল। কথা ছিল যোগেনবাবুর এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে, সেখান থেকে বরপক্ষের লোক তাকে দেখতে আসবে। কিন্তু সেখানে পৌঁছতেই পারেনি বেচারি। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে যাচ্ছিল, মোটরে মোটরে ধাক্কা লাগে। রেনু এবং সেই লোকটি দুজনেই অজ্ঞান হয়ে যায়। পুলিশ নাকি তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। রেনু সঙ্গে সঙ্গে মারা যায়। অপর লোকটি 10 দিন অজ্ঞান হয়েছিল, তারপর ক্রমশ ভালো হন। রেনু বেচারির সৎকার পর্যন্ত হয়নি, ডোমরা নাকি ফেলেছে। যোগেনবাবু চিঠিতে লিখেছে, তুই যদি একটু খোঁজ করিস। চিঠিটা পেয়ে চুপ করে বসে রইলাম খানিকক্ষণ।
রেনুর মুখখানা মনের উপর আবার ফুটে উঠল। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল মাসিক রোমাঞ্চ পত্রিকায়, পজু সংখ্যা 1978। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, বনফুলের ঘটনা। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।